স্বাগত জানিয়ে আজকে একটি নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করছি। জন্ম মানেই মৃত্যু। জন্মের সঙ্গে প্রতিটি জীব মৃত্যুকে সঙ্গে করে নিয়ে আসে। এটি জীবনের স্বাভাবিক অবধারিত নিয়ম। জীবন সুন্দর জেনেও মানুষ কেন আত্মহত্যা করে? মনোবিজ্ঞানীরা বলে থাকেন আত্মহত্যা এক প্রকার মানসিক রোগ। হতে পারে আত্মহত্যা রোগ অথবা মানসিক রোগের ফলাফল। আমরা এই ভিডিওর মাধ্যমে ২৯ জন লেখকের আত্মহত্যার কারণ তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনে জানুন অজানা কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন। ওয়াল্টার বেঞ্জামিন একজন দার্শনিক ও লেখক। জুলাই ১৫, ১৮৯২ এই তারিখে জার্মানির বার্লিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি জার্মান ভাববাদ, রোমান্টিসিজম, ঐতিহাসিক বস্তুবাদ এবং ইহুদি আধ্যাত্মবাদ নিয়ে কাজ করেন। নন্দন তত্ত্ব ও পশ্চিমা মার্ক্সবাদ বিকাশের জন্য সহায়তা করেন। তার শ্রেষ্ঠ কাজ দি ওয়ার্ক অব আর্ট ইন দ্য এজ অব মেকানিক্যাল রিপ্রোডাকশন, দি টাস্ক অব দ্য ট্রান্সলেটর, থিসিস অন দ্য ফিলোসফি অফ হিস্ট্রি। এছাড়া সাহিত্য সমালোচক এবং অনুবাদ তত্ত্বের উপর তার কাজ ব্যাপক সাড়া ফেলে। বেঞ্জামিন একজন মৌলিক সাংস্কৃতিক তাত্ত্বিক ও মার্কসিস্ট ইহুদি ছিলেন। ১৯১৩ সালে তিনি ফ্রান্সে নিরাপত্তার জন্য শরণার্থী হন। পরবর্তীকালে ১৯৪০ সালে নাৎসি বাহিনী ফ্রান্সে আক্রমণ করলে পালিয়ে আমেরিকা চলে গেলেন। সেখান থেকে সেপ্টেম্বরে স্পেনে যাওয়ার জন্য রওনা হলেন। তিনি ছিলেন রুগ্ন স্বাস্থ্যের মানুষ। তার হাতে ব্যাগ ভর্তি পাণ্ডুলিপি ছিল। এগুলি তার জীবনের চেয়ে বেশি মূল্যবান বন্ধুকে বলেছিলেন। যাত্রাপথে তিনি খুব ক্লান্ত ছিলেন। ১০ মিনিট হেঁটে তাকে বিশ্রাম নিয়ে আবার হাঁটতে হতো। তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি নিদারুণ বিষণ্ণতায় দিন কাটাতেন। স্পেনে যাওয়ার সময় সীমান্তর প্রহরীরা যেতে দিল না, কারণ আগের রাতে সীমান্ত দিয়ে চলাফেরা নিষেধ করেছে নাৎসি বাহিনী। এই বড়মাপের লেখক ও দার্শনিক হয়তো আত্মহত্যা করতেন না, কিন্তু ভয়ঙ্কর নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। তিনি ৪৮ বছর বয়সে অতিরিক্ত মরফিন সেবন করে ফ্রান্স ও স্প্যানিশ সীমান্তে পর্তবো নামক স্থানে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর মূল্যবান পাণ্ডুলিপিও উদ্ধার করা যায়নি। নাইমা এল বেজাজ ১৯৭৪ সালের ৩ মার্চ মরক্কোতে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ৪ বছর তখন পরিবারের সঙ্গে অভিবাসী হয়ে নেদারল্যান্ডে চলে গেলেন। তিনি স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েও লেখাপড়া শেষ করেননি। লেখালেখি করে ক্যারিয়ার গড়ে তুলতে চাইলেন। ২১ বছর বয়সে অর্থাৎ ১৯৯৫ সালে তিনি লেখেন দি রোড টু দ্য নর্থ, যে বইটি বিভিন্ন পুরস্কার লাভ করে এবং বেস্ট সেলার হিসেবে মর্যাদা পেয়েছিল। তার আরেকটি ছোট গল্পের সংকলন দি ডেভিলস মিস্ট্রেস। তবে তার সবচেয়ে বেশি আলোচিত ও বিতর্কিত বই হল দি বার্স্টটেন। অনেকের ধারণা তার সবচেয়ে ভালো কাজ হল উপন্যাসটি, যেটি ছাপা হয় ২০১০ সালে। মনে হচ্ছে এই বই দুটি অনূদিত হয়নি। তিনি নানা কারণে দারুণভাবে বিষণ্ণতায় ভুগছিলেন এবং অবশেষে ২০২০ সালে ৭ আগস্ট আত্মহত্যা করেন। তাদেউস বরস্কি পোল্যান্ডের একজন বিখ্যাত লেখক ও সাংবাদিক। তিনি ২০১২ সালে ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন। যুদ্ধের সময় তিনি জেলে বসে যেসব কবিতা লিখেছিলেন সেগুলো পোল্যান্ডে ধ্রুপদী সাহিত্য হিসেবে মর্যাদা পেয়েছে। তিনি প্রথম বিশ্বযুদ্ধের পোলিশ সামরিক বাহিনীর সদস্য ছিলেন। ১৯৩০ সালে তার মাকে সাইবেরিয়ার ইয়েনসি উপকূলে নির্বাসন দেওয়া হলে তিনি তার এক খালার সঙ্গে থাকতে শুরু করলেন।
বোরস্কি ও তার পরিবার স্টেলিন বাহিনীর বদনজরে পড়েন। 1932 সালে তিনি কমিউনিস্ট হিসেবে বন্দী হলেন। তিনি নানাভাবে নাৎসি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন। তার কবিতা বেনামে ছাপিয়ে বিতরণ করা হতো, যা ছিল বেআইনি কাজ। তার জীবন ছিল নানাভাবে ঘাত-প্রতিঘাতে ক্ষত-বিক্ষত। তিনি বলপূর্বক দাস শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন। তার কবিতায় নাৎসিদের নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি গদ্য লিখতে শুরু করলেন এবং দিস ওয়ে ফর দ্য গেজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান উপন্যাস এবং ছোট গল্প ওয়ার্ল্ড স্টোন এবং সাইলেন্স লিখে প্রভূত খ্যাতি অর্জন করেন। নির্যাতনের কারণে তৎকালীন রাষ্ট্রের অবহেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং 1951 সালে 3 জুলাই গ্যাস স্টোভের গ্যাসের প্রশ্বাস নিয়ে আত্মহত্যা করেন। দুঃখের ব্যাপার হলো, তার মৃত্যুর 3 দিন আগে তিনি কন্যা সন্তানের জনক হয়েছিলেন। আইস শুন র চ্যাং 1968 সালের মার্চের 28 তারিখ নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান সাংবাদিক, ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা এবং রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন। তার বাবা-মা দুজনেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তারা প্রথমে চীন থেকে তাইওয়ানে যান এবং সেখানে বেশি দিন থাকা হয়নি, তারপরে আমেরিকায় পাড়ি। তার প্রথম গ্রন্থ থ্রেড অন দ্য সিল্ক ওয়ার্ম, দ্বিতীয় গ্রন্থ দি রেপ অব নেকিং, দ্য ফরগটন হলোকাস্ট অব ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড এবং তৃতীয় গ্রন্থ দি চাইনিজ ইন আমেরিকা। তিনটি গ্রন্থই পাঠক সমাদৃত এবং দ্বিতীয় গ্রন্থটি বেস্ট সেলার ছিল। তিনি স্নায়বিক নানা সমস্যায় ভুগছিলেন এবং বিষণ্ণতা ছিল তার নিত্য সঙ্গী। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও তাকে আত্মহত্যার পথটি সুগম করেছিল। আত্মহত্যার আগে তিনি 3টি সুইসাইড নোট রেখে গেলেন। মাত্র 36 বছর বয়সে তাকে মৃত অবস্থায় গাড়ির ড্রাইভারের সিটে পাওয়া গিয়েছিল। 2004 সালের 9 নভেম্বর। মার্ক ফিশার বহুমুখী প্রতিভার অধিকারী ইংরেজ লেখক। 1968 সালের 11 জুলাই ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি সঙ্গীতের সমালোচক, রাজনীতিক ও সাংস্কৃতিক তাত্ত্বিক ও চিন্তক, দার্শনিক এবং সাংস্কৃতিক বিষয়ক লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার 6টি বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য: ক্যাপিটালিস্ট রিলিজন, ইজ দেয়ার নো অল্টারনেটিভ, Ghost of My Life, The Weird and the Airy, Post-Capitalist Desire, The Final Lecture, Capum, The Collected and Unpublished Writings of Mark Fisher. ফিশারের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ গ্রন্থ হিসেবে ক্যাপিটালিস্ট রিলিজন, ইজ দেয়ার নো অল্টারনেটিভ। তিনি স্নায়বিক রোগে ভুগছিলেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। ওভারডোজ ওষুধ সেবন করে 2017 সালের 17 জানুয়ারি আত্মহত্যা করেন। তার অগ্রসর চিন্তার ফসল ভবিষ্যৎ প্রজন্মকে যুগের পর যুগ আলো বিতরণ করবে। মার্থা গ্যালহর্ন একজন আমেরিকান ঔপন্যাসিক, ভ্রমণ লেখক, সাংবাদিক এবং যুদ্ধের সাংবাদিকের পথিকৃৎ ছিলেন। তার আরেকটি পরিচয় হল তিনি বিশ্ববিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ের তৃতীয় স্ত্রী ছিলেন। মার্থা এলিস গ্যালহর্ন 1908 সালের 8 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি দ্য মান্থলি আটলান্টিক ম্যাগাজিনে ভিয়েতনাম ও আরব ইসরায়েল যুদ্ধ বিষয়ক নিয়মিত নিবন্ধ লিখতেন। তার সবচেয়ে আলোচিত বই হচ্ছে দি ফেস অফ ওয়ার, রাইটিংস ফ্রম দ্য ফ্রন্ট লাইন। এই গ্রন্থটি মূলত যুদ্ধ বিষয়ক নিবন্ধের সংকলন। এছাড়া তার আলোচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল দি লয়েস্ট ট্রিজ হ্যাভ টপস, ভ্রমণ কাহিনী মাইসেলফ অ্যান্ড অ্যানাদার, যে গ্রন্থে হেমিংওয়ের সঙ্গে একটি ভ্রমণের বর্ণনা রয়েছে। হেমিংওয়ের সঙ্গে তার দাম্পত্য জীবনের স্থায়িত্ব ছিল 5 বছর। তিনি 48 সালে 89 বছর বয়সে আত্মহত্যা করেন। তখন তিনি খুব অসুস্থ ছিলেন, চোখ প্রায় অন্ধ হয়ে গিয়েছিল
এবং নিঃসঙ্গ জীবনযাপন করতেন। তার মৃত্যুর পর তার নামে দি মার্থা গ্যালহন প্রাইজ ফর জার্নালিজম প্রবর্তিত হয়েছে। জগৎ বিখ্যাত ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন আমেরিকার বাসিন্দা। ঔপন্যাসিক হিসেবে তিনি খ্যাতি অর্জন করলেও তার ছোট গল্প পাঠকের কাছে গুরুত্বপূর্ণ সাহিত্য হিসেবে বিবেচিত। বাংলাদেশের শিক্ষিত মানুষের কাছে এই লেখক অত্যন্ত পরিচিত এবং সমাদৃত। বিশেষ করে তার অসামান্য কীর্তি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসিকার মাধ্যমে তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। 1989 সালের 21শে জুলাই আমেরিকায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1953 সালে পুলিৎজার এবং 1954 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। আর্নেস্ট হেমিংওয়ের জীবন অত্যন্ত বর্ণাঢ্য ও বিচিত্র অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 4টি বিয়ে করেছিলেন। তার তৃতীয় স্ত্রী ছিলেন আমেরিকার বিখ্যাত সাংবাদিক ও লেখক। উপন্যাস, ছোটগল্প ও ভ্রমণ কাহিনী নিয়ে হেমিংওয়ে মোট 43টি গ্রন্থ রচনা করেছেন। এগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় উপন্যাস হিসেবে পাঠকের কাছে ধরা দেয় দি সান অলসো রাইজেস, ফর হুম দ্য বেল টলস, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি অ্যান্ড এ ফেয়ারওয়েল টু আর্মস। তিনি 1961 সালে 2 জুলাই নিজ মাথায় গুলি করে আত্মহত্যা করেন। সারা কেন ছিলেন একজন ইংরেজ নাটক স্ক্রিপ্টরাইটার ও মঞ্চ নাটক রচয়িতা। তিনি 1971 সালের ফেব্রুয়ারির 3 তারিখে জন্মগ্রহণ করেন। তার নাটকের মূল প্রতিপাদ্য হল মুক্ত ভালোবাসা, যৌন লালসা, কষ্ট, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মৃত্যু ইত্যাদি। তার রচনা খুব বেশি নয়, 9টি নাটক লিখেছেন। তন্মধ্যে ব্লাস্টেড জনপ্রিয় ও উল্লেখযোগ্য কাজ, তবে তার লেখার গভীরতার জন্য অন্য নাটকগুলিও হারিয়ে যায়নি, এখন নাইট্রোজনের কাছে সমাদৃত। সারা কেন বিষণ্ণতায় ভুগছিলেন, একবার আত্মহত্যা করতে ব্যর্থ হলেন এবং তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে প্রেরিত হলেন। পরের বার তিনি ওড়না জাতীয় কাপড় গলায় পেঁচিয়ে 20 ফেব্রুয়ারি বাথরুমে আত্মহত্যা করলেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 28 বছর। প্রসঙ্গত, তার আত্মহত্যা হাসপাতালে সংশ্লিষ্ট নার্সদের অবহেলার কারণে হয়েছিল এবং এ কারণে তার বাবা মামলা করেছিলেন, কিন্তু প্রকৃত ঘটনা কি অনুদ্ঘাটিত রয়ে গেল। এলভিস লয়েস্ট একজন জার্মান লেখক। 1926 সালে ফেব্রুয়ারি 24 তারিখ জন্মগ্রহণ করেন এবং তিনি 11টি উপন্যাস এবং 30টি ছোট গল্প লিখেছেন। তিনি ছদ্মনামে লিখেছেন হান্স ওয়াল্ডগ্রুফ, বার্ন্ড ডিকসন এবং ওয়াল্ডেমার ন্যাপ উপন্যাস। 1979 সাল থেকে 90 সালের বার্লিন দেওয়াল ভাঙ্গার পূর্ব পর্যন্ত পূর্ব জার্মানিতে বিচ্ছিন্ন ছিলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিক ও নাৎসি বাহিনীর সদস্য ছিলেন। তিনি 1945 সালে আমেরিকার সেনাবাহিনীর কাছে অবরুদ্ধ হন। 1947 সালে জার্মানি সোশ্যালিস্ট ইউনিট পার্টিতে যোগদান করেন এবং সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তিনি বিষণ্ণতায় ভুগছিলেন, মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন। 87 বছর বয়সে হাসপাতালের 3য় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এলিনা মার্কস লেখক এবং তার আরও একটি পরিচয় হলো তিনি জগৎ বিখ্যাত দার্শনিক, সমাজতন্ত্র মতবাদের প্রবক্তা ও সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মার্কসের কনিষ্ঠ কন্যা। তিনি 1855 সালে 16 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্ণ নাম এলিনা এভেলিং এবং পারিবারিক ডাকনাম ছিল টুসি। সমাজকর্মী হিসেবে পরিচিত থাকলেও মাঝে মাঝে সাহিত্যের অনুবাদও করতেন তিনি। 1988 সালের মার্চ মাসে তিনি বুঝতে পারেন যে তার প্রেমিক এডওয়ার্ড এভেলিং কয়েক বছর আগে গোপনে বিয়ে করেছেন। এই ঘটনাটি তাকে দারুণভাবে মর্মাহত করে এবং তিনি 43 বছর বয়সে
বিষ পান করে আত্মহত্যা করেন। কার্ল মার্কসের বিখ্যাত কাজ দ্য ক্যাপিটাল বা পুঁজি যখন লিখছিলেন তখন পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা টুসি বাবার রুমে পড়াশোনা করতেন। অ্যান্টি হিরো বলে খ্যাত হান্স রোকলের গল্প টুসিকে পড়ে শোনাতেন, যেগুলিকে টুসি বলেছেন তার শৈশবের সবচেয়ে ভালো গল্প। এগুলো গুরুত্বপূর্ণ ছিল কারণ এতে রূপকাশ্রয়ী শিক্ষার বিষয় থাকত। বড় হয়ে তিনি পুঁজি বইয়ের অনুবাদ করেন এবং সম্পাদনার কাজ করেন। তিনি অবশ্যই মার্কসের বক্তৃতাও সম্পাদনা করতেন। 16 বছর বয়সে তিনি বাবার সেক্রেটারি হলেন এবং বিশ্বের বিভিন্ন কনফারেন্সে যোগ দিতেন। তার অনুবাদের কাজ বেশি হলেও তিনি বেশ কিছু প্রবন্ধও লিখেছেন। সিলভিয়া প্লাথ আলোচিত ও জনপ্রিয় মার্কিন কবি, উপন্যাসিক ও গল্পকার। তিনি 1932 সালের 27 অক্টোবর আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। ডেডি এবং লেডি লাজারুস কাব্যগ্রন্থ এবং দি বেল জার উপন্যাসের জন্য প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। তার লেখক নাম ছিল ভিক্টোরিয়া লুকাস এবং দ্য বেল জার উপন্যাসটি তিনি ছদ্মনামে লিখেছিলেন। তার কবিতায় বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতার চিত্র অঙ্কিত হয়েছে। সিলভিয়া ছিলেন অসামান্য প্রখর প্রতিভাধর একজন কবি। তার প্রথম কবিতা প্রকাশিত হয় 8 বছর বয়সে। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যার প্রমাণ মিলে কলেজে তিনি স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছেন এবং 1952 সালে কল্পকাহিনীর জন্য পুরস্কার পেয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি পুলিৎজার পুরস্কারও লাভ করেন। তার আত্মহত্যাকে কেন্দ্র করে এখনো রহস্য রয়ে গেছে। তিনি মানসিক রোগী ছিলেন, সাংঘাতিক ও বিষণ্ণতায় ভুগছিলেন বলে আত্মহত্যার প্রবণতা ছিল। তিনি প্রথম আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং পরবর্তীকালে চিকিৎসার মাধ্যমে বেঁচে গেলেন। তার স্বামী টেড হিউগসও ছিলেন কবি। তাদের 2টি সন্তান ছিল। একসময় স্বামীর পরকীয়ার খবর তিনি জানতে পারেন এবং পৃথক হয়ে গেলেন। আত্মহত্যার আগে তিনি আরও একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। ঘরের দরজা জানালা বন্ধ করে শেষ পর্যন্ত তিনি জ্বলন্ত স্টোভে নিজের মুখ চেপে ধরেছিলেন। দিনটি ছিল 1963 সালের 11 ফেব্রুয়ারি। এই সময় তার রুমে 2 শিশুকন্যা ঘুমন্ত অবস্থায় ছিল। তার আত্মহত্যার কাহিনী এখনো রহস্যাবৃত। অনেকেই মনে করেন বিষণ্ণতার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তিনি আত্মহত্যার জন্য প্ররোচিত হয়েছিলেন। আরও একটি ঘটনাও এখানে মিশ্র ধারণার সৃষ্টি করে যে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও একইভাবে জ্বলন্ত স্টোভে মাথা গুঁজে আত্মহত্যা করেছিলেন। অ্যানি স্যাক্সটন আমেরিকার কবি 1928 সালের 9 নভেম্বর জন্মগ্রহণ করেন। লাভ অর ডাই গ্রন্থের জন্য 1966 সালে পুলিৎজার পুরস্কার অর্জন করেছিলেন। তার কবিতায় বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতার ছাপ পাওয়া যেত এবং এগুলি তার ব্যক্তিগত, পারিবারিক এবং শারীরিক ও যৌনতার নির্যাতনের অংশ। 12 বছর বয়সে তিনি সনেট লিখে কবি হিসেবে সম্মানিত হয়েছিলেন। বয়স্ক জীবনের জন্য তিনি বিষণ্ণতায় ভুগতেন এবং 45 বছর বয়সে কার্বন মনোক্সাইড জাতীয় বিষ সেবন করে আত্মহত্যা করেছিলেন। জিন স্টেইনার, পুরো নাম জিন বাবেটি স্টেইন, 1934 সালের 9 ফেব্রুয়ারি আমেরিকার শিকাগো শহরে এক সম্ভ্রান্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান লেখক ও সম্পাদক। স্টেইন 3টি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থগুলি মৌখিক ইতিহাস শুনে রচিত। সম্ভবত তিনি মৌখিক ইতিহাসে গ্রন্থ রচনা করে এই বিষয়টির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। স্টেইনের স্বামীর নাম ছিল টরস্টেন উইসেল, যিনি ডেভিড এইচ হাবেল বিজ্ঞানীর সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে 1981 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। স্টেইন 2017 সালের এপ্রিলের 30 তারিখে ফ্ল্যাট থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। জ্যাক থ্রেয়ার একজন আমেরিকান লেখক ও ইতিহাসবেত্তা। 1894 সালের 24শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি টাইটানিক জাহাজের প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন। ভাগ্যচক্রে তিনি বেঁচে ছিলেন। এরপর তিনি অনেক মানুষকে টাইটানিক ডোবার কাহিনী বলতেন এবং শেষাবধি
নিজেও একটি গ্রন্থ রচনা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ছেলে মারা যাওয়ার পর তিনি বিষণ্ণতায় ভুগছিলেন এবং আত্মহত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। 50 বছর বয়সে তাকে মৃত পাওয়া যায় তার গাড়িতে। তার হাতের কবজি ও গলা কাটা ছিল। ডেভিড ফস্টার ওয়ালেস 1962 সালে 21শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার এবং বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও সৃজনশীল লেখার অধ্যাপক ছিলেন। 1966 সালে টাইম ম্যাগাজিনের বিবেচনায় ইংরেজি সাহিত্যের অন্যতম 100টি ভালো ভাষার বই হিসেবে ইনফিনিট জেস্ট মর্যাদা লাভ করেছিল। তার উপন্যাসটি পুলিৎজার পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছিল। ডেভিড উলিন তখন বলেছিলেন, বিগত 20 বছরের মধ্যে ওয়ালেস সবচেয়ে প্রভাব বিস্তারকারী ও উদ্ভাবনী লেখক। তার জীবন বড় বর্ণাঢ্য ছিল, কিন্তু ক্ষুদ্র পরিসরে বর্ণনা করা সম্ভব হচ্ছে না। ওয়ালেসের বাবার মতে 20 বছরের বেশি সময় ধরে তিনি মারাত্মক বিষণ্ণতায় ভুগছিলেন। বিষণ্ণতার রোগের জন্য ওষুধের ও চিকিৎসারও ত্রুটি ছিল বলে তিনি মনে করতেন। শেষ পর্যন্ত তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জীবনের কষ্ট থেকে নিষ্কৃতি লাভ করলেন। হান্টার এস থমসনকে একজন কীর্তিমান বলা হয়, যিনি সাংবাদিকতায় ও সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। তিনি 1937 সালে 18 জুলাই আমেরিকায় জন্মগ্রহণ করেন। থমসন শতাধিক নিবন্ধ, আর্টিকেল এবং অনেক গ্রন্থ রচনা করেছেন, যেগুলো কলেজ পর্যায়ে পড়ানো হয়। তিনি ভিন্ন স্টাইলে সাংবাদিকতা করতেন এবং তার স্টাইলকে গঞ্জু জার্নালিজম নামে অভিহিত করা হয়। তার বিখ্যাত বইগুলি হল হেলস অ্যাঞ্জেল, ফিয়ার অ্যান্ড লোথিং ইন লাস ভেগাস, ফিয়ার অ্যান্ড লোথিং অন দ্য ক্যাম্পিং ট্রেল, 72, দি রাম ডায়েরি। তার শিক্ষাজীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য এবং তিনি এয়ারফোর্সে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে তিনি সৃজনশীল লেখার অসম কীর্তি অর্জন করে বহুল আলোচিত ও জনপ্রিয়তা লাভ করেছিলেন। সবশেষে 2005 সালের ফেব্রুয়ারি 20 তারিখে তিনি মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। ভার্জিনিয়া উলফ ইংরেজি সাহিত্য তো বটেই, সারা বিশ্বের সাহিত্য জগতে একটি সুপরিচিত নাম। তিনি মূলত ঔপন্যাসিক এবং 7টি উপন্যাস লিখেছেন। প্রবন্ধকার, প্রকাশক ও সমালোচক হিসেবেও তার ব্যাপক খ্যাতি রয়েছে। তিনি 1882 সালে 25শে জানুয়ারি তারিখে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার 7টি উপন্যাসের মধ্যে 5টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখনো তার উপন্যাস পাঠক ও সমালোচকের কাছে বিশেষভাবে সমাদৃত। 5টি উপন্যাস হল মেসার্স ডেলোয়ে, টু দ্য লাইট হাউস, অর্নান্দো, এ রুম অফ দ্য ওয়ান্স ওন, দি ওয়েভস। ভার্জিনিয়া স্ট্রিম অফ কনসাসনেস রীতিতে টু দ্য লাইট হাউস উপন্যাসটি রচনা করেছেন এবং এটি রচনার রীতি, ভাষা ও কাহিনীর জন্য একটি বিখ্যাত উপন্যাস হিসেবে মান্যতা পায়। এই গীতিতে লেখার জন্য মার্সেল প্রুস্ট, ডরোথি রিচার্ডসন, জেমস জয়েস ও ভার্জিনিয়া উলফ এই 4 জন প্রথম লেখক এবং এই রীতিকে প্রতিষ্ঠিত করার জন্য শীর্ষস্থান দখল করে আছেন। ভার্জিনিয়া উলফের জীবন ঘটনাবহুল। তিনি ছিলেন দৃঢ় চেতার নারী, তাকে নারীবাদী হিসেবে আখ্যায়িত করে থাকেন। ভার্জিনিয়ার মতো মহামানবী কেন আত্মহত্যা করলেন? এই প্রশ্নটি দেখা দেওয়াটা স্বাভাবিক। তিনিও নিদারুণভাবে বিষণ্ণতায় আক্রান্ত ছিলেন, তবে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার জন্য বেশ কিছু কারণও ছিল। কিশোরী বয়সে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। তারপর পারিবারিক কিছু ঘটনা এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ তাকে দারুণভাবে পীড়িত করেছিল। সব মিলিয়ে তিনি মানসিকভাবে সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলেন। তারপর যা হবার তাই হলো। 1941 সালের 18 মার্চ তারিখে হেভি ওভারকোটের পকেটে ভারী পাথর ঢুকিয়ে আওস নদীতে ডুবে আত্মহত্যা করলেন। উল্লেখ থাকে যে এর আগে তিনি আরো 2 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ইয়ান হায়ানশিওক জন্ম 1984 সালের 7 আগস্ট। তিনি কবি, লেখক ও মানবাধিকার কর্মী ছিলেন। তার লেখক নাম ছিল ইয়োক উ ড্যাং।
তিনি ছিলেন গে সমকামী। ফলশ্রুতিতে অধিকাংশ সময়ই তিনি সমাজে সবার সঙ্গে মিশতে পারতেন না, বৈষম্যে এবং হেনস্থার শিকার হতেন। তিনি স্কুল ছেড়ে দেন এবং সিউলের এলজিবিটি সংগঠনের সঙ্গে যুক্ত হন। তখন থেকেই তিনি লেখালেখিতে জড়িত হন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। তিনি 6 পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে 2003 সালের 26শে এপ্রিল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ডাচ ভাষায় এই লেখকের নামের সঠিক উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, হয়তো জোস্ট ভাগেরম্যান হবে। তার পুরো নাম জোহান জ্যাকোবাস উইলব্রাডার্স ভাগেরম্যান। যা হোক, উচ্চারণের জন্য ক্ষমাপ্রার্থী। তিনি ডাচ লেখক, কবি, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক হিসেবে পরিচিত। তিনি উপন্যাসের জন্য প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। 2015 সাল, তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ডাচ সাহিত্যের খ্যাতিমান কণ্ঠস্বর ছিলেন। তিনি খুব প্রতিভাবান লেখক ছিলেন এবং 9 বছরেই তিনি একটি ম্যাগাজিন সংকলন করেছিলেন। তিনি নিয়মিত পত্রিকার কলামও লিখতেন। 2015 সালের 8ই সেপ্টেম্বর খ্যাতিমান এই ডাচ লেখক তার বাড়িতে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ভ্লাদিমির মায়াকোভস্কি বাংলাদেশের পাঠকদের কাছে অতি পরিচিত একটি নাম, তবে পুরো নামে নয়, কেবল মায়াকোভস্কি নাম। বহুমুখী প্রতিভার মায়াকোভস্কি কবি, নাট্যকার, সম্পাদক, চিত্রশিল্পী ও অভিনেতা ছিলেন। তবে সবকিছু ছাপিয়ে তিনি রাশিয়ান একজন বিখ্যাত কবি হিসেবে সুপরিচিতি লাভ করেন। তার জন্ম 1890 সালের 19শে জুলাই। তিনি সমাজতান্ত্রিক দলের একজন সক্রিয় কর্মী ছিলেন, অত্যন্ত মেধাবী কবি ছিলেন এবং রাশিয়ার সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার জীবনী পাঠ করলে বোঝা যায় তিনি যতটুকু না সাহিত্যে নিবেদিত ছিলেন, তার চেয়েও বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে। তবে সেই সময় রাজনৈতিক কার্যক্রমকে, বিশেষ করে বিপ্লবকে বেগবান করতে তার কবিতা ও নাটক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি প্রেমিক পুরুষও ছিলেন। কয়েকজন প্রেমিকার প্রেমে তিনি পড়েছিলেন। শেষের প্রেমের কারণে তিনি আত্মহত্যা করেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েই গেল। অবশেষে 1930 সালের 14 এপ্রিল বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করলেন। ইউকিও মিশিমার জন্ম 1925 সালের 14 জানুয়ারি। জাপানি এই লেখক বিস্ময়কর প্রতিভার মানুষ ছিলেন। তিনি লেখক, চিত্রনাট্য রচয়িতা, অভিনেতা, মডেল, থিয়েটার ও ফিল্ম ডিরেক্টর, সরকারি বড় চাকুরে এবং সক্রিয় রাজনীতিক ছিলেন। শৈশবেই মিশিমা তার লেখক সত্তা ও প্রতিভা সম্পর্কে জানান দিয়েছিলেন। তারপর কিশোর বয়স থেকে তিনি লেখকের খাতায় নাম লেখান এবং পুরস্কারও জেতেন। তার জীবন ঘটনাবহুল, এত ঘটনা যে এখানে স্থান দেওয়া সম্ভব হয়নি। তিনি সাহিত্যে জাপানি অনেক পুরস্কার বগল দেওয়া করেন। তাকে বলা হয় জাপানের আধুনিক ছোট গল্পের রূপকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিত্তিক তার অনেক লেখা রয়েছে যা জাপানিদের যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। তিনি 1970 সালের 25শে নভেম্বর আত্মহত্যা করে জীবন থেকে বিদায় নিলেন। কেন আত্মহত্যা করেছিলেন তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বেট্রিস হাস্টিংস হল এমিলি এলিস হে এর লেখক নাম। তিনি 1879 সালে 27শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজ লেখক, সাহিত্য সমালোচক, কবি এবং ঈশ্বরবাদী দার্শনিক ছিলেন। তিনি সম্পাদনার কাজও করতেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। বেট্রিস তখনকার যুগের বিখ্যাত ম্যাগাজিন দ্য নিউ এজ যে কাজ করতেন এবং প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। এই ম্যাগাজিনের মাধ্যমে তিনি প্রতিভা বিকাশের চূড়ান্ত সুযোগও পেয়েছিলেন এবং কাজেও লাগিয়েছিলেন। এই ম্যাগাজিনে নিয়মিত বার্তা, প্যারোডি, কবিতা, বিতর্ক, গদ্য ও কল্পকাহিনী এবং নাটকীয় সংলাপ ইত্যাদি প্রকাশিত হতো। তারপর তিনি ফ্রান্সে চলে গেলেন এবং সেখানেও সাহিত্যকর্ম চালিয়ে গেলেন। তিনি সম্ভবত ক্যান্সারে ভুগছিলেন। রান্নার চুলার গ্যাস প্রয়োগ করে আত্মহত্যা করেন। তিনি মরণোত্তর তার কাজের স্বীকৃতি পান, অর্থাৎ মানুষ তার কাজের মূল্যায়ন করতে শুরু করে তার মৃত্যুর পরবর্তীকালে। তার বিখ্যাত 4টি গ্রন্থ আজও গুরুত্বপূর্ণ হয়ে আছে। রিচার্ড গ্রে বাউন্টি গ্যাট 1935 সালের 30শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক, কবি ও ছোট গল্পকার। তিনি 10টি উপন্যাস, 2টি ছোট গল্পের সংকলন
এবং 4টি কাব্যগ্রন্থ লিখেছেন। তার সাহিত্যকর্ম সমস্ত ইউরোপ, জাপান ও চায়না ব্যাপক জনপ্রিয়। রিচার্ডের 3টি উপন্যাস ব্যাপক জনপ্রিয়তা পায়: ট্রাউট ফিশিং ইন আমেরিকা, ইন ওয়াটারমেলন সুগার, দি অ্যাভারশন অ্যান্ড হিস্ট্রিক্যাল রোমান্স। ব্রাউটিগেন লেখালেখি পেশা হিসেবে নিয়েছিলেন। তিনি অতিরিক্ত মদ্যপান করতেন এবং মানসিক চাপে অর্থাৎ বিষণ্ণতায় আক্রান্ত হয়েছিলেন। মাদক আসক্ততার কারণে প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেলেন। এরপর আরও 3 নারীর সঙ্গে প্রেম ও বিয়ে হয়েছিল। এই লেখকের জীবনে নানা রকম বাঁকমোচড় ছিল। জীবনকে আর সহ্য হচ্ছিল না। কি হবে বেঁচে থেকে? তিনি একাকী থাকতেন ক্যালিফোর্নিয়ার একটি পুরাতন এক বিশাল বাড়িতে। নিঃসঙ্গতা হয়তো তার মৃত্যুকে আরো ত্বরান্বিত করেছিল। 1984 সালে 16 সেপ্টেম্বর তারিখে তিনি শটগানের গুলিতে আত্মহত্যা করেন। তবে গলিত লাশ উদ্ধার করা হয়েছিল অক্টোবরের 25 তারিখে। সারা সুগুপ্তা 1954 সালের 31 অক্টোবর তারিখে পাকিস্তানের গুজরানওয়ালায় জন্মেছিলেন এক নিম্নবিত্ত পরিবারে। সেখান থেকে তারা করাচি চলে গেলেন 1960 সালে। বাবা দ্বিতীয় বিয়ে করার জন্য সারার দায়িত্ব মাকে নিতে হয়েছিল। অভাব অনটনের সংসারে তারা নানা রকম প্রতিকূলতার মধ্যে জীবন কাটাতেন। 17 বছর বয়সে সারাকে জোর করে বিয়ে দেওয়া হল। সন্তান জন্ম দেওয়ার সময় নবজাতকের মৃত্যুর জন্য সারাকে দায়ী করা হয়, যার কারণে তাদের তালাক হলো। এরপর তার আরো 3টি বিয়ে হয়েছিল, কিন্তু কোনো দাম্পত্য জীবনে সুখী ছিল না। শৈশবে সারার বাবা দ্বারা মানসিক ও যৌন নির্যাতনের শিকার হতেন, যার 4টি স্বামীকে তালাক দিতে হয়েছে, যার কারণে মানসিকভাবে বিবস্ত্র। শৈশবে সারার বাবা দ্বারা মানসিক ও যৌন নির্যাতনের শিকার হতেন, 4টি স্বামীকে তালাক দিতে হয়েছে, যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, যা তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। তিনি 1984 সালে 4 জন আত্মহত্যা করেন। তার কাব্য গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে মৃত্যুর পর। তিনি লিখতেন উর্দু ও পাঞ্জাবি ভাষায়। তিনি 4টি কাব্যগ্রন্থ লিখেছেন এবং একটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। দি কালার অফ স্লিপ and other poems, Woman and Salt, English translated to daughter Shelley, The Moon is Quite Alone, তার কাব্যগ্রন্থের নাম। এডগার অ্যালান পো 1809 সালের 19 জানুয়ারি তারিখে বোস্টনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমেরিকান লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। তিনি তার কবিতা ও ছোট গল্পের জন্য সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশের সাহিত্য পাঠকের কাছেও অ্যালান পো একটি অত্যন্ত সুপরিচিত নাম। তার ছোট গল্প অনেকের কাছে প্রিয়। পোর জীবন ছিল বেশ কণ্ঠকাকীর্ণ। তার জন্মের পর বাবা তাদের ফেলে চলে গেলেন। পরের বছরে তার মাও মারা গেলেন এবং পো একটি পরিবারে লালিত পালিত হলেও আনুষ্ঠানিকভাবে দত্তক হিসেবে তাকে গ্রহণ করেনি। তবে ওই পরিবার থেকে লেখাপড়া শুরু করেও শেষ করতে পারলেন না। ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে লেখাপড়া শেষ করার 1 বছর বাকি থাকতে অর্থাভাবে তিনি লেখাপড়া ছাড়তে বাধ্য হন। তার প্রথম প্রকাশিত হয়েছিল কাব্যগ্রন্থ। তিনি কবিতাকে ছাপিয়ে ছোট গল্প দিয়েও বেশি পাঠকের মন জয় করেছেন। এডগার অ্যালান পো মৃত্যু রহস্য ঘেরা। কেউ কেউ বলছেন তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছেন তিনি খুব বেশি মানসিক চাপে ছিলেন, বিষণ্ণতায় আক্রান্ত ছিলেন, ফলে অতিরিক্ত পেইন কিলার ও ট্র্যাঙ্কুলাইজার অতিরিক্ত গ্রহণ করে আত্মহত্যা করেছেন, কিন্তু এই রহস্যের সুরাহা হয়নি। জন বেরিম্যান আমেরিকান কবি ও পণ্ডিত। তার জন্ম 1941 সালে 25 অক্টোবর। বিংশ শতকের মাঝামাঝিতে তিনি আমেরিকার কবিতার জন্য বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তার 77 ড্রিম সংস কবিতা পুলিৎজার পুরস্কার পেয়েছে। কবি বেরিম্যান 3টি বিয়ে করেছিলেন। তিনি অতিরিক্ত অ্যালকোহল সেবন করতেন এবং কয়েকবার হাসপাতালেও তাকে থাকতে হয়েছিল, কিন্তু সুস্থ হয়েও আবারও অতিরিক্ত অ্যালকোহল সেবন করতেন। ক্রমে
তিনি নিদারুণ বিষণ্ণতায় ভুগতে লাগলেন এবং অবশেষে জীবন থেকে মুক্তি নিলেন ওয়াশিংটন এভিনিউ ব্রিজ থেকে লাফ দিয়ে মিসিসিপি নদীতে পড়ে। কিরিন মারিয়া বয় একজন সুইডিশ কবি ও ঔপন্যাসিক। তিনি 1900 সালে 26শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি সুইডেনে কবি হিসেবে জনপ্রিয় হলেও তার উপন্যাসও সাড়া জাগানো। তিনি 5টি উপন্যাস ও 5টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার বন্ধুকে নিয়ে তিনি একটি কবিতার ম্যাগাজিন সম্পাদনা করতেন। তিনি ইলিয়টের অনেক সুইডিশ ভাষায় অনুবাদ করেছেন। তিনি ইলিয়টের অনেক কবিতা সুইডিশ ভাষায় অনুবাদ করেছেন। তার উপন্যাসটি নর্ডিক নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছিল। সুইডেনের বাইরে কেলুকেইন উপন্যাসটি বেশি প্রশংসিত হয়েছে। অবশেষে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিলেন 1941 সালের 23শে এপ্রিল। কবি জীবনানন্দ দাশ 1899 সালের 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। কবি হিসেবে যদি 3 জন কবিকে শ্রেষ্ঠত্বের জন্য নির্বাচন করা হয়, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল ও জীবনানন্দ এই 3 জনই মান্যতা পাবে বলে ধারণা করা হয়। তার কাব্য প্রতিভায় অনন্যতায় ভরপুর। তিনি উপন্যাসও কম লেখেননি, প্রবন্ধ লিখেছেন, কিন্তু সবকিছু ছাপিয়ে কবিতার আকাশে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছেন। তার মৃত্যুকে সরাসরি আত্মহত্যা বলার সুযোগ নেই, কারণ কেউ কেউ বলছেন ট্রাম গাড়ির দুর্ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এবং পরে মারা গিয়েছেন। আবার কেউ কেউ বলছেন তিনি ট্রামের নিচে পরে আত্মাহুতি দিতে চেয়েছিলেন। এই মহান কবির মৃত্যু রহস্য অনুদ্ঘাটিত। 1954 সালে 22 অক্টোবর তিনি মারা যান। কায়েস আহমেদের জন্ম 1948 সালের 25শে মার্চ ভারতের হুগলি জেলায়। বাবার চাকরির সুবাদে ও দেশভাগের কারণে তারা বাংলাদেশে চলে এলেন। তিনি আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্স শেষ বর্ষে অর্থনৈতিক টানাপোড়েনের কারণে লেখাপড়া ছেড়ে দিলেন। এরপর সাংবাদিকতা ও শিক্ষকতা পেশায় বাকি জীবন কাটালেন। বাংলা সাহিত্যের একজন শক্তিশালী কথা সাহিত্যিক কায়েস আহমেদ। ছোট গল্প নির্মাণে তিনি অনন্য শিল্পী। তার ভাষা ও চিত্রকল্প ভিন্ন মাত্রা, ভিন্ন আঙ্গিকে, খুব সরল ও সাধারণ নয়। তার গল্পগ্রন্থ বন্ধ তীরন্দাজ, দিনকাল এবং লাশ কাটা ঘর। বাংলা সাহিত্যে তিনি ছোট গল্পেই বেঁচে থাকবেন। নির্বাসিত জীবন ও দিনযাপন তার ক্ষুদ্রাকার 2টি উপন্যাস। কায়েস আহমেদের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ ও কষ্টের। তার জীবনের পাতায় পাতায় ছিল কষ্টের ছাপ। তার মা থাকতেন পশ্চিমবঙ্গে, কায়েস আহমেদ এখানে। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। মায়ের জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার স্ত্রী ছিলেন মানসিক রোগী। 10 বছর স্ত্রীর জন্য সাধ্যাতীত সেবা ও চিকিৎসা করেছেন। অর্থনৈতিক টানাপোড়েন ছিল নিত্যদিনের সঙ্গে। মানসিক চাপ আর তিনি নিতে পারছিলেন না। অবশেষে ফাঁসির দড়িতে ঝুলে জীবন থেকে মুক্তি নিলেন 1992 সালের 14ই জুন।